ওহমস লকে যদি আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে লেখচিত্রের রূপ কীরকম হয়, ঠিক আছে। সেখান থেকে ওহমিক আর নন ওহমিক কন্ডাক্টর যেগুলো আছে, ওহমীয় এবং অহমীয় পরিবাহী, সেগুলো নিয়েও তোমাদের সাথে একটু আমরা আলোচনা করে দেব। যাই হোক, দেখো তাহলে ওহমস ল ওহমের সূত্র যেটা আমরা পেয়েছিলাম সেখান থেকে কি পেয়েছিলাম, ভি ইজ ইকুয়াল টু আইআর, তাই না। এক্ষেত্রে আরটা কি ছিল, কনস্ট্যান্ট যদি পরিবাহীটা ফিক্সড থাকে, অর্থাৎ পরিবাহীটাকে যদি পরিবর্তন না করি, তার দৈর্ঘ্য যদি পরিবর্তন না করি, উষ্ণতা যদি পরিবর্তন না করি, ক্রস সেকশন প্রস্থচ্ছেদ যদি পরিবর্তন না ঘটাই, তাহলে আরটা কি থাকবে, কনস্ট্যান্ট, আর এর ভ্যালু ফিক্সড থাকবে। এটাকে ঠিক এইরকমভাবে দেখো, লক্ষ্য করো একটু, তাহলে আমরা লিখতে পারি তো আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, তাই না। তাহলে দেখো, যদি রেজিস্ট্যান্সটা মানে পরিবাহীটা পরিবর্তন না করি, তাহলে ভি পরিবর্তিত হলে আই নিজেকে এমনভাবে পরিবর্তিত করবে যাতে আর এর ভ্যালুটা ফিক্স থাকে। আরেকবার বলি জিনিসটা, পরিবাহীটা যদি আমরা চেঞ্জ না করি, ধরো এইটাকে ওয়্যার হিসাবে ইউজ করছি, এই ওয়্যারটার যদি চেঞ্জ না করি, অর্থাৎ এর লেন্থ যদি না বাড়াই বা এর ক্রস সেকশন যদি চেঞ্জ না করি, তাহলে সেই ক্ষেত্রে এর দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ যদি আমরা পরিবর্তন করি, তাহলে কারেন্টটা, তড়িৎ প্রবাহ মাত্রা নিজেকে এমনভাবে পরিবর্তন করে নেবে যাতে আরটা কনস্ট্যান্ট থাকে, আর এর ভ্যালুটা ফিক্স থাকে। ঠিক আছে, তোমাদের আরেকভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি যাতে বিষয়টা আরও ভালোভাবে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা যদি ভি এবং আয়ের মধ্যে একটা চার্ট তৈরি করার চেষ্টা করি, দেখো জিনিসটা কীরকম হবে। দেখো, যদি ভি এর ভ্যালু 0 হয়, ঠিক আছে, বসাও 0, তাহলে আই কত দাঁড়াবে, 0, তাই না। আবার লক্ষ্য করো, যদি ভি এর ভ্যালু আমরা 1 বসাই, তার জন্য যদি আয়ের ভ্যালু 2 হয়, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে। ধরো আমরা ভি এর ভ্যালু 1 বসালাম, আয়ের ভ্যালু তার জন্য কত দাঁড়ালো, 2, তাহলে আর এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, 1/2, তাই না। ঠিক তো। এইবার দেখো, এইবার যদি আমরা, অর্থাৎ এখন আমাদের পরিবাহী দু প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত দিয়েছি, 1 ভোল্ট, তার জন্য কারেন্ট আমরা পেয়েছি 2 অ্যাম্পিয়ার। 1 ভোল্টের জন্য কারেন্ট কত পাচ্ছি, 2 অ্যাম্পিয়ার। দেখো, ভি এর জায়গায় 1 বসাও, আয়ের জায়গায় 2 বসাও, তাহলে 1 ভোল্ট কারেন্ট 1 ভোল্ট বিভব প্রভেদের জন্য প্রবাহ মাত্রা পাচ্ছি 2 অ্যাম্পিয়ার। এইবার আমরা বিভব প্রভেদটা যদি 3 ভোল্ট করে দিই, তাহলে কারেন্ট কত পাবো, ভালো করে লক্ষ্য রাখবে, আমাদের কোনটাকে ফিক্সড রাখতে হবে, আর কি থাকবে, কনস্ট্যান্ট। তাহলে বিভব প্রভেদ যদি 3 ভোল্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কারেন্ট কত হয়ে যাবে, 6 অ্যাম্পিয়ার। 3 ভোল্ট হলে 6 অ্যাম্পিয়ার, তাই না। এবার বসাও, ভি এর জায়গায় 3 বসাও, আয়ের জায়গায় 6 বসাও, কত দাঁড়াচ্ছে, 1/2, তাই না। 3 আর 2 কেটে গেল, কত থাকছে, 1/2, তাহলে আর কি থাকছে, 1/2 ওহম। আবার যদি দেখো, ভি যদি 5 হয়ে যায়, 5 ভোল্ট হয়ে যায়, কারেন্ট কত হয়ে যাবে তখন, 10 অ্যাম্পিয়ার। তাহলেও দেখো আর কি থাকছে, ফিক্সড। তাহলে চেঞ্জটা ঠিক এইরকমভাবে হবে, 0-এর জন্য 0, 1-এর জন্য 2, তাহলে 3-এর জন্য 6, 5-এর জন্য 10। তাহলে আমরা যদি এটাকে গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি, তাহলে কীরকম গ্রাফটা দাঁড়াবে একটু লক্ষ্য করো তোমরা। দেখো, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর যদি কারেন্টকে প্লট করি, ওয়াই অক্ষ বরাবর ভোল্টেজটাকে প্লট করি, তাহলে কীরকম হবে। দেখো, 0 ভোল্টের জন্য কারেন্ট কত পাচ্ছি, 0 ভোল্টের জন্য কারেন্ট কত দাঁড়াচ্ছে, 0, ক্লিয়ার না। এবার দেখো, কারেন্ট যখন 2, ধরো এরকম জায়গায় 2 হলো, ভোল্টেজ কত দাঁড়াচ্ছে, ভি 1, এইরকম জায়গায় আমরা পয়েন্ট পাচ্ছি। কারেন্ট যখন 2 অ্যাম্পিয়ার, ভোল্টেজ ধরো 1 অ্যাম্পিয়ার, তাহলে এইরকম জায়গায়। কারেন্ট যখন 6, মানে মোটামুটি ধরো এরকম জায়গায় চলে গেল, ভোল্টেজ তখন কত, 3, তাহলে মোটামুটি এইরকম জায়গায়। তাহলে এইটা একটা পয়েন্ট পেলাম, এইটা একটা পয়েন্ট পেলাম। এরপরে দেখো, কারেন্ট যখন 10, মোটামুটি এইরকম জায়গায়, তখন ভোল্টেজ কত হয়ে গেল, 5, মোটামুটি এইরকম জায়গায়। ঠিক আছে, তাহলে আমরা যে গ্রাফটা পাচ্ছি, যে লেখচিত্রটা পাচ্ছি, সেটা কীরকম হচ্ছে, একটা সরল রেখা, কি মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে ওহমের সূত্রকে যদি আমরা লেখচিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি, তাহলে লেখচিত্রের রূপটা কীরকম হবে, ঠিক এইরকম, মূল বিন্দুগামী একটা সরল রেখা। তোমরা পয়েন্টটাকে নিজের মতো করে প্লট করে তোমরা গ্রাফটাকে আনার চেষ্টা করবে। দরকার হলে আমাদের যে গ্রাফ পেপার আছে সেটাতে প্লট করে দেখতে পারো, একদম কীরকম গ্রাফটা পাবো আমরা, মূল বিন্দুগামী একটা সরল রেখা পাবো। ঠিক আছে, তাহলে যে সমস্ত ওহমিক কন্ডাক্টর আছে, অর্থাৎ ওহমীয় পরিবাহী আছে, অর্থাৎ ওহমীয় পরিবাহী কারা, লাস্ট ভিডিওটাতে আমরা আলোচনা করেছি, যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে বা ওহমের সূত্র মেনে চলে পুরোপুরিভাবে, তাহলে তাদেরকে কি বলবো, ওহমীয় পরিবাহী। আর যারা মেনে চলে না, তাদেরকে কি বলবো, অহমীয় পরিবাহী। ঠিক আছে, সেটা আমরা গ্রাফিক্যালিও দেখাতে পারি। যখন ওহমীয় পরিবাহী যখন ওহমের সূত্র মেনে চলবে, কোনো পরিবাহীতে যখন ওহমের সূত্র মেনে চলবে, অর্থাৎ আই এবং ভি প্রপোর্শনাল হবে, তখন গ্রাফটা আমরা কীরকম পাবো,
এইরকম পাবো। কোনো কোনো ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে কিছুটা এটাকে যদি তোমরা ভিটাকে এইদিকে প্লট করো, আইটাকে এইদিকে প্লট করো, নর্মালি ওইটাই হয়। ভিটাকে আমরা এক্স অ্যাক্সিস বরাবর প্লট করি, আর এটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করি, সেভাবেও তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে চেঞ্জটা লক্ষ্য করবে। কোনো কোনো ক্ষেত্রে এইরকম মূলবিন্দুগামী সরলরেখা হওয়ার পর কিছু দূর যাওয়ার পর গ্রাফটা এইভাবে নিচের দিকে নেমে যায়, অথবা একটু স্ট্রেট লাইন হয়ে যায়, এইরকম চেঞ্জেস আমরা দেখতে পারি। সেই ক্ষেত্রে তার মানে কি, তার মানে পরিবাহীর ওই অংশে বা ভোল্টেজের ওই অংশে সেই পরিবাহীটা আর ওহমের সূত্র মেনে চলছে না। মানে ধরো এইরকম গ্রাফটা এরকম স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল, কিছু দূর স্ট্রেট লাইন হওয়ার পর এইরকমভাবে একটু উঠে গেল, বা কিছু দূর স্ট্রেট লাইন হওয়ার পর যেভাবে উঠছিল তার থেকে একটু শার্প উঠে গেল এইরকমভাবে, ঠিক আছে, অথবা কিছু দূর যাওয়ার পর এইভাবে নেমে গেল, এইরকম হয়। তাহলে পরিবাহীর সেই সমস্ত পরিবাহীকে আমরা কি বলবো, অহমীয় পরিবাহী। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যখন আমরা লক্ষ্য করব যে এইদিকে যদি ভোল্টেজকে প্লট করি, এইদিকে কারেন্টকে প্লট করি, ভোল্টেজ বাড়ছে তার সাথে কারেন্ট কমে যাচ্ছে, আই নেমে যাচ্ছে, নর্মালি যেটা হয় না। আমরা কি দেখতে পাচ্ছি, ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কারেন্ট বাড়বে, ভোল্টেজের সাথে কারেন্ট কি প্রপোর্শনাল, বিভব প্রভেদ যদি বাড়ায় প্রবাহ মাত্রা বাড়বে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাবো এইরকমভাবে প্রবাহ মাত্রা কমে গেল, সেই অংশটুকুকে আমরা বলি নেগেটিভ রেজিস্ট্যান্স জোন। নেগেটিভ রেজিস্ট্যান্স জোন, তোমরা মনে রাখতে পারো জিনিসটা, রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, নেগেটিভ রেজিস্ট্যান্স জোন, যে অংশটুকুতে ভোল্টেজ বাড়লো কিন্তু তার সাথে প্রবাহ মাত্রা কমে গেল, এই অংশটুকুকে আমরা কি বলবো, নেগেটিভ রেজিস্ট্যান্স জোন। তোমরা মনে রাখবে জিনিসটা। বেশ, যাই হোক, তাহলে মোটামুটি ওহমের সূত্রের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা দেখলাম, এখান থেকে এরকম টাইপেরই কোয়েশ্চেন তোমাদের আসে। ঠিক আছে, যদি আরও কিছু নতুন কোয়েশ্চেন পাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি সেগুলোর উত্তর করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, নেক্সট যে টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, তার আগে আমরা কয়েকটা প্রবলেম করে নিই, চলো কয়েকটা নিউমেরিক্যাল করে নিই, তার সাথে তোমাদের বিষয়গুলো আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এবং ওহমের সূত্র সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলো তোমাদের আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। ধরো দুটো পরিবাহীর মধ্যে, আমরা দুটো পরিবাহী নিয়েছি, দুটো পরিবাহীর মধ্যে বিভব প্রভেদ একই রেখেছি। ঠিক আছে, বিভব প্রভেদ সেম রেখেছি, কিন্তু একই বিভব প্রভেদে একটা পরিবাহীতে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে আর একটা পরিবাহীতে তার 3 গুণ প্রবাহ যাচ্ছে, তাহলে দুটো পরিবাহীর মধ্যে রোধের অনুপাত কী হবে? ঠিক আছে, ঠিক আছে, চলো কোশ্চেনটা তোমাদের লিখে দিই, তাহলে দরকার হলে নোট করে নিতে পারো ভিডিও পজ করে। বেশ, কোশ্চেনটা তোমাদেরকে আমি লিখে দিই, বেশি ভালো হবে। তাহলে কি বলছে, দুটি পরিবাহীর মধ্যে একই বিভব প্রভেদ থাকলে প্রবাহ মাত্রার অনুপাত, প্রবাহ মাত্রার অনুপাত হয় 1:3। ঠিক আছে, তাহলে কি, দুটি পরিবাহীর মধ্যে একই বিভব প্রভেদ থাকলে প্রবাহ মাত্রার অনুপাত হয় 1:3। তাহলে পরিবাহী দুটির রোধের অনুপাত কি হবে? রোধের অনুপাত কি হবে? তোমাদেরকে এইভাবে কোশ্চেনগুলো দেয় পরীক্ষাতে, তো সেগুলো সলভ করা শিখতে হবে। যাদের থিওরিটা ক্লিয়ার আছে তারা খুব সহজেই বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। যদি কারো কিছু, লাস্ট ভিডিওতে আমাদের এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাশন করা আছে, যদি ওহমের সূত্রটা নিয়ে কারো কোনো কোয়ারি থাকে একবার ভিডিওটা গিয়ে দেখে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, তাহলে এই কোশ্চেনটা আমরা সলভ করার চেষ্টা করি। চলো দেখো, আমাদেরকে দুটো পরিবাহী দেওয়া আছে, ঠিক আছে, আমরা নিয়ে নিই। ধরো একটা পরিবাহী কি আছে, AB, আর একটা পরিবাহী আছে CD। ক্লিয়ার? দুটো পরিবাহীর মধ্যে বিভব প্রভেদ সেম, অর্থাৎ ABর মধ্যে বিভব প্রভেদ যা, CDর মধ্যে বিভব প্রভেদ, ধরে নাও ABর মধ্যে বিভব প্রভেদ V, CDর মধ্যেও বিভব প্রভেদ V। ঠিক আছে, এইবার আমরা কি দেখতে পাচ্ছি যে প্রথম যে পরিবাহীটি আছে এবং দ্বিতীয় যে পরিবাহীটি আছে তাদের দুটির মধ্যে প্রবাহ মাত্রার অনুপাত 1:3, অর্থাৎ অনুপাতটা দেওয়া আছে কি 1:3। তাহলে প্রথম পরিবাহীতে যদি I প্রবাহ মাত্রা আমরা দেখতে পাই, তাহলে দ্বিতীয় পরিবাহীটিতে প্রবাহ মাত্রা কত হবে? 3I। ক্লিয়ার তো? দেখো 1:3 রেশিওটা দিয়েছে আমাদেরকে, তাহলে প্রথমটাতে যদি প্রবাহ মাত্রা I হয়, দ্বিতীয়টার প্রবাহ মাত্রা কত হবে? 3I।
কিন্তু দুটোর মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা সেম। দেখো এটাতেও ভি ভোল্ট, ওইটাতেও ভি ভোল্ট, তাহলে দুটোর মধ্যে রেজিস্ট্যান্স কী দাঁড়াবে এটা আমাদেরকে বের করতে হবে। চলো প্রথমে আমরা প্রথমটার রেজিস্ট্যান্স খোঁজার চেষ্টা করি। তাহলে প্রথমটার রেজিস্ট্যান্স যদি R1 হয় তাহলে R1 সমান কত হবে? ভি ইজ ইকুয়াল টু কী হয়? IR। তাহলে আর সমান কী হবে? ভি বাই আই, তাই না? তাহলে ভি এক্ষেত্রে R1 সমান কী হবে? ভি বাই আই। ভোল্টেজ কত আছে? ভি, আর প্রবাহ মাত্রা কত আছে? আই। তাহলে R1 হবে ভি বাই আই। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট আমাদের এইটাতে যদি এইটার রেজিস্ট্যান্সটা বার করার চেষ্টা করছি R2, তাহলে R2 এর ভ্যালুটা কত হবে? এই ক্ষেত্রে ভিটা কত আছে? ভি, কিন্তু আইটা কত আছে? 3i। তাহলে এই ক্ষেত্রে R2 যে ভ্যালুটা দাঁড়াবে সেটা হচ্ছে ভি বাই 3i। ক্লিয়ার হলো? দেখো R1 আমরা কত পাচ্ছি? ভি বাই আই, আর R2 কত পাচ্ছি? ভি বাই 3i। এবার আমরা দুটোর মধ্যে রেশিও বের করে নেব। দেখো তাহলে আমরা যদি R1 বাই R2 করি তাহলে কত পাবো? উপরে থাকছে ভি বাই আই, আর নিচে কি থাকছে? ভি বাই 3i, তাই না? সরি, ভি বাই 3i। তাহলে আমি ডান দিকটা একটু মুছে ফেলছি, তোমরা নোট করে নিও পজ করে ভিডিওটা। দেখো তাহলে R1 বাই R2 কী হবে? R1 বাই R2 ভি বাই আই ইন্টু 3i বাই ভি। ভিভি কেটে যাচ্ছে, তাহলে আমরা রেশিওটা কি পাচ্ছি? R1:R2 কি পাবো? R1:R2 পাবো 3:1, তাই না? দেখো ভিভি কেটে যাচ্ছে, আই কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? 3/1। তাহলে R1:R2 সমান কত হবে? 3:1। তাহলে আমরা যে পরিবাহী দুটি থাকলো সেই পরিবাহী দুটির রোধের অনুপাত কি হলো? 3:1। ঠিক আছে? প্রথমটার যা রোধ, প্রথমটার রোধ দ্বিতীয় পরিবাহীটার রোধের 3 গুণ। দেখো আমাদের প্রবলেমটাও ওহমের সূত্রের যে বিষয়টা আমাদেরকে বলেছে সেই বিষয়টা প্রবলেমটা থেকেও বোঝা যাচ্ছে। দেখো প্রথমটার ক্ষেত্রে ভি ভোল্টেজের জন্য প্রবাহ মাত্রা যা পেয়েছিলাম, দ্বিতীয়টাতে ভি ভোল্টেজের জন্য প্রবাহ মাত্রা তার 3 গুণ পেয়েছি, তাই না? অর্থাৎ কি পেলাম? দেখতে পেলাম যে দ্বিতীয় যে সিডি পরিবাহীটা ছিল তার মধ্যে প্রবাহ মাত্রাটা কি অনেক বেশি, প্রথমটা থেকে 3 গুণ বেশি। তাহলে প্রবাহ মাত্রা বেড়ে যাওয়া মানে কি? রোধ কমে যাওয়া। আমরা এখানেও তাই দেখতে পাচ্ছি। দেখো R2 রোধ কত দাঁড়াচ্ছে? আমরা যদি ওহমে কনভার্ট করে নিই, এটা 3 ওহম, এটা 1 ওহম, সাপোজ ধরে নিলাম এটা 3 ওহম, এটা 1 ওহম। তাহলে দেখো সিডি যে পরিবাহীটার রোধ দাঁড়াচ্ছে সেটা কত? R2 1 ওহম, আর এবিটার রোধ কত দাঁড়াচ্ছে? 3 ওহম। তাহলে এখান থেকেও আমরা বুঝতে পারছি প্রবাহ মাত্রা যদি কম থাকে রোধ বেড়ে যাচ্ছে, 3 ওহম হয়ে যাচ্ছে, আর প্রবাহ মাত্রা বেশি থাকলে রোধ কমে যাচ্ছে, 1 ওহম হয়ে যাচ্ছে। তাহলে সম্পর্কটা আমাদের খুব ভালোভাবে প্রতিষ্ঠা হয়ে গেল প্রবলেমটা থেকে। তাহলে এই টাইপের যদি প্রবলেম তোমাদেরকে দেয় তাহলে এখান থেকে তোমরা বিষয়টা আশা করছি বুঝতে পারলে এখান থেকে তোমরা প্রবলেমগুলো সলভ করতে পারবে। চলো নেক্সট টপিক আমরা ঢুকে যাই। নেক্সট টপিক যে টপিকটা নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করব, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, তোমাদেরকে সবাইকে মনে রাখতে হবে, ভালো করে বুঝবে বিষয়টা। সেটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, অর্থাৎ অভ্যন্তরীণ রোধ। এই অভ্যন্তরীণ রোধের ব্যাপারটা কেন আসছে এবং কোথায় এর ব্যবহার, সেই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা কি দেখেছিলাম যে পরিবাহীর মধ্যে প্রবাহ মাত্রা শুরু করতে গেলে, পরিবাহীতে একটা পরিবাহী আছে, ধরো একটা সার্কিট আছে, যে সার্কিটের রেজিস্ট্যান্স হচ্ছে ধরো R, ঠিক আছে? এর মধ্যে প্রবাহ মাত্রা তখনই শুরু হবে যখন আমরা এর মধ্যে একটা ব্যাটারি দেবো, তাই না? ব্যাটারি দেওয়ার আগে অবধি এই পরিবাহীটিতে প্রবাহ মাত্রা শুরু হবে না, আমরা দেখেছিলাম আগের লাস্ট ভিডিওটাতে, যে প্রবাহ মাত্রা শুরু করার জন্য কি দরকার? আমাদের একটা সোর্স দরকার। সার্কিটের মধ্যে ফ্রি ইলেকট্রন আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সোর্স না দেবো ততক্ষণ পর্যন্ত কারেন্টের কোনো ফ্লো আমরা পাবো না, তাই না? বেশ, এবার লক্ষ্য করো, তাহলে আমরা ধরো ইএমএফ বিশিষ্ট, ইএমএফ কি? ব্যাটারির যে পরিমাণ বিভব প্রভেদ সার্কিটে প্রোভাইড করতে পারে। ধরো আমরা একটা 3 ভোল্টের ব্যাটারি লাগিয়েছি, 3 ভোল্টের একটা ব্যাটারি সার্কিটে লাগিয়েছি, তার মানে কি ব্যাটারি এই সার্কিটটাতে 3 ভোল্টের বিভব প্রভেদ তৈরি করার চেষ্টা করবে, 3 ভোল্ট বিভব প্রভেদ তৈরি করার চেষ্টা করবে। অর্থাৎ ব্যাটারির এই দুটো প্রান্তের মধ্যে, ব্যাটারির এটা পজিটিভ, এটা নেগেটিভ, ছোটোটা নেগেটিভ, বড়টা পজিটিভ, এই দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত হবে? 3 ভোল্ট। তাহলে এক্ষেত্রে আমরা ধরো ইএমএফ অর্থাৎ ভোল্টের একটা ব্যাটারি লাগিয়েছি, তাহলে ব্যাটারির দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত? ভোল্ট। এবার আমরা দেখছি এই ভোল্টের বিভব প্রভেদ লাগানোর জন্য, ভোল্টের ব্যাটারি একটা লাগানোর জন্য এই সার্কিটটার মধ্যে আই কারেন্ট ফ্লো হচ্ছে, বুঝে যাও, আই কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে আই কারেন্টটা যখন আর এর থ্রু পাস হবে, এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই সার্কিটটার রেজিস্ট্যান্স কত? আর, ধরো আমি দুটো নাম দিলাম এবি, এই আর এর থ্রু পাস হবে, তখন এর অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ হবে, যেটা আমরা ওহমস লতে দেখতে পেলাম, ওহমস লতে দেখলাম তো ভি ইজ ইকুয়াল টু আইআর।
অর্থাৎ আর রেজিস্ট্যান্সের মধ্যে যখন আই কারেন্ট যায় তখন তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হয় কত, ভি, তাই না? আমরা ওহমস ল থেকে দেখতে পেলাম। তাহলে এই আই কারেন্টটা যখন আর এর থ্রু পাস হবে তখন আমরা এখানে একটা ভোল্টেজ ড্রপ দেখতে পাবো, যার ভ্যালু হবে কত, যার ভ্যালু হবে আই ইন্টু আর। আশা করছি ক্লিয়ার তোমাদের। এটাকে আমরা ভি লিখতে পারি, সমান ভি, ভোল্টেজটা কত হয়, ভি। তাহলে আই কারেন্ট যখন আর রেজিস্ট্যান্সের থ্রু পাস হচ্ছে তখন একটা ভোল্টেজ ড্রপ দেখাচ্ছে আই আর, যার ভ্যালু ধরলাম আমরা ভি। এইবার দেখো কারেন্টটা এই দিক থেকে যাওয়ার পর এই দিকে আসবে, তারপর এসে কি করবে, ব্যাটারির মধ্যে প্রবাহিত হবে, তারপর আবার এই দিকে এসে এইভাবে যাবে। এটা তো ক্লকওয়াইজ, এইভাবে ক্লকওয়াইজ কারেন্টটা ঘুরবে, সার্কুলেট করবে, তাই না? এইবার লক্ষ্য করো তোমরা, যখন ব্যাটারির মধ্যে কারেন্টটা প্রবেশ করবে, ব্যাটারির মধ্যে কারেন্টটা প্রবেশ করবে তখন কি কারেন্টটা বিনা বাধায় প্রবাহিত হবে? ব্যাটারি কি কারেন্টটাকে কোনো বাধা দেবে না? ভালো করে বুঝে যাও। যখনই তড়িৎ কোনো পরিবাহীর মধ্যে প্রবাহিত হয়, পরিবাহী কী করে, তাকে একটা বাধা প্রদান করে, যেটাকে আমরা রোধ বলেছিলাম আগের দিন। তাহলে এই সার্কিটের মধ্যে যখন প্রবাহিত হচ্ছিল কারেন্ট, এই সার্কিট ওকে আর রেজিস্ট্যান্স প্রোভাইড করছিল, তাই না? সার্কিটটা কত রোধ দিচ্ছিল, আর আমি পুরোটাতে রোধ আঁকিনি, এক জায়গায় রোধ এঁকে দেখাচ্ছি, তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে তার জন্য। তাহলে এই সার্কিটটা বাকি ব্যাটারি বাদ দিয়ে বাকি সার্কিটটাকে কত রেজিস্ট্যান্স প্রোভাইড করছিল, আর তার জন্য ভোল্টেজ ড্রপ কত হলো, ভি, ওহমের সূত্র অনুসারে আমরা দেখতে পাচ্ছি। এইবার দেখো এই কারেন্টটা যখন ব্যাটারির মধ্যে পাস হবে তখন ব্যাটারিও তো একটা রোধ প্রোভাইড করবে, কারেন্টটাকে একটা বাধা দেবে তার মধ্যে যেতে। সেই রোধটাকে যদি আমরা ছোট হাতের আর, স্মল আর ধরে নিই, তাহলে ব্যাটারি যে পরিমাণ বাধা প্রদান করবে সেই বাধার জন্য ব্যাটারির অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা কত হবে, আই ইন্টু ক্যাপিটাল আর, আই ইন্টু স্মল আর। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল তোমাদের। এইটাকে আমরা লিখে নিতে পারি স্মল ভি, এটাকে আমরা লিখে নিতে পারি স্মল ভি, ঠিক আছে? তাহলে লক্ষ্য করো এইবার এই বিষয়টা ক্লিয়ার হলো। এবার আমরা একটু ম্যাথামেটিক্যালি এটাকে বোঝার চেষ্টা করব। দেখো লক্ষ্য করো, এই যে তাহলে আমরা এই যে সার্কিটটা দেখতে পাচ্ছি, সার্কিটটার মোট রোধ কত, তাহলে আমরা টোটালটাকে যদি একটা সার্কিট কনসিডার, টোটাল সার্কিটটার যদি রেজিস্ট্যান্স বার করার চেষ্টা করি, দেখো সার্কিটের এক্সটার্নাল রোধ কত, ক্যাপিটাল আর, বাইরে যে বর্তনীটা আছে সেটা কত রোধ প্রোভাইড করছিল, ক্যাপিটাল আর, আর ব্যাটারি কত রোধ প্রোভাইড করছিল, স্মল আর। তাহলে সার্কিটের মোট রোধ কত দেখতে পাচ্ছি, ক্যাপিটাল আর প্লাস স্মল আর। আর সার্কিটটাকে কত ইএমএফ আমরা প্রোভাইড করেছি, সেটা সোর্স দিয়েছে সার্কিটকে, সেটা হচ্ছে কত, ই, ব্যাটারির যে ইএমএফ, সেই ইএমএফটাই আমরা সার্কিটকে দিয়েছি, তাই না? ব্যাটারিটা লাগিয়েছি। তাহলে আমরা যে কারেন্টটা পাচ্ছি আই সমান ওহমের সূত্র থেকে কি পেয়েছি, ভি বাই আর, ভি বাই আর। এখানে ভিটা কত, যে বিভব প্রভেদ বিশিষ্ট ব্যাটারিটা আমরা লাগিয়েছি সেটা কত, ই বাই কি পাচ্ছি, রোধ আর, আরটা কত, টোটাল রোধটা বর্তনীর, ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এবার লক্ষ্য করো এখান থেকে আমরা কি পেতে পারি, ইজ ইকুয়াল টু আই আর প্লাস আই আর, তাই না? কোনাকুনি যদি গুণ করে দিই। এইবার লক্ষ্য করো অর ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, ক্যাপিটাল ভি প্লাস স্মল ভি। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে আমরা যদি 3 ভোল্টের ব্যাটারি লাগাই তাহলে বর্তনীতে কি আমরা 3 ভোল্ট পাচ্ছি প্রবাহ, বিভব প্রভেদ বর্তনীতে 3 ভোল্ট পাচ্ছি? দেখে কি মনে হচ্ছে 3 ভোল্টের থেকে কিছুটা কম। এটা যদি 3 হয়, এইটা নিশ্চয়ই 3 নয়, কারণ এর সঙ্গে কিছুটা যুক্ত হয়ে আছে। সাপোজ এটা ধরো 2.5 হলো, তাহলে এটা কত হবে, 0.5, তবেই তো যোগ করে 3 ভোল্ট হবে। তাহলে আমরা 3 ভোল্টের যদি ব্যাটারি লাগাই তাহলে বর্তনীতে কিন্তু বাইরে এক্সটার্নাল সার্কিটে কিন্তু আমরা 3 ভোল্ট পাচ্ছি না, তার থেকে কম পাচ্ছি। দেখো, বা এটাকে এইভাবেও লিখতে পারো, ই সমান আইআর প্লাস আইআর, তাই না? তাহলে সেটাই আমরা দেখতে পেলাম, ই সমান ভি প্লাস স্মল ভি। তাহলে আমরা 3 ভোল্টের ব্যাটারি লাগিয়েছি, 3 ইএমএফ বিশিষ্ট ব্যাটারি লাগিয়েছি, কিন্তু আউটার সার্কিটে বা এক্সটার্নাল সার্কিটে আমরা ভোল্টেজ ড্রপ কত পাচ্ছি, ক্যাপিটাল ভি 2.5 ভোল্ট। তাহলে যেটুকু আমরা পাচ্ছি না সেটা কত, 0.5 বা স্মল ভি। তাহলে স্মল ভি পরিমাণ ভোল্টেজ দেখো আমরা পাচ্ছি না, এই ভোল্টেজটাকে আমরা কি বলবো, লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট। এই কোশ্চেনটা তোমাদের কিন্তু প্রায় পরীক্ষাতে আসে, লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট জিনিসটা কি। তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স, ব্যাটারি অভ্যন্তরীণ রোধের ব্যাপারটা তোমাদের কাছে আশা করছি ক্লিয়ার হলো। কারেন্টটা যখন ব্যাটারির মধ্যে ফ্লো করবে তখন ব্যাটারি কারেন্টটাকে যে পরিমাণ বাধা প্রদান করবে সেটা হচ্ছে কত, স্মল আর। সেটাকেই আমরা কি বলি, ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ। এই অভ্যন্তরীণ রোধের জন্য যেটুকু ভোল্টেজ ড্রপ হয় সেই ভোল্টেজ ড্রপটা আমরা কি এক্সটার্নাল সার্কিটে পাই না।
সেই কারণে আমরা যদি 3 ভোল্টের ব্যাটারি লাগাই সার্কিটে আমরা 2.5 ভোল্ট পাবো অথবা তার থেকে কম পাবো। ঠিক আছে, তাহলে যেটুকু ভোল্টেজ আমরা আউটার সার্কিটে পাচ্ছি না সেই ভোল্টেজটাকে আমরা কি বলি, লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট। তোমরা ভিডিওটা পজ করে এই জায়গাটা নোট ডাউন করে নিতে পারো। চলো তাহলে নেক্সট টপিককে আমাদের আসা যাক। পরবর্তী যে টপিকটাতে আমরা আসবো সেখানে তোমাদের আগের দিন একটা টপিক নিয়ে ডিসকাশন করেছিলাম, সেটা হচ্ছে রোধাঙ্ক। ক্লিয়ার আছে বিষয়টা? রোধাঙ্ক আগের দিন আশা করছি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছিলো। রোধাঙ্ক বা রেজিস্টিভিটি, তার ডেফিনেশনটাকে তৈরি করার চেষ্টা করবো। চলো তাহলে রেজিস্টিভিটির যে ডেফিনেশন আমরা পেয়েছিলাম সেটা কি পেয়েছিলাম, কি জানো, আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, তাই না? যেখানে এলটা কি রিপ্রেজেন্ট করছিল, যে পরিবাহীটা আমরা নিচ্ছি তার লেন্থ, এটা ক্রস সেকশনের এরিয়া বা ক্রস সেকশন, রোটা কি রেজিস্টিভিটি, আর আরটা হচ্ছে রোধ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি রো ইজ ইকুয়াল টু আর ইন্টু এ বাই এল, তাই না? আর ইন্টু এ বাই এল। তাহলে দেখো এখান থেকে আমরা রোধাঙ্কের সংজ্ঞা বের করার চেষ্টা করব কিভাবে। আমরা যদি আর এর জায়গায় আর এর জায়গায় 1 ওহম লিখি, আর এটাকে একটু আমার ভুল হচ্ছে, তার থেকে বেটার ডেফিনেশন হবে। দেখো আমরা যদি এটাকে 1 মিটার স্কোয়ার নিই আর এলটাকে কত নিই, 1 মিটার, অর্থাৎ পরিবাহীটার ক্রস সেকশনের এরিয়াটা দেখো 1 মিটার স্কোয়ার, তাই না? অর্থাৎ এই দিকটা 1 মিটার, এই দিকটা 1 মিটার, তবেই তো গুণ করলে কত হবে, ক্রস সেকশনের এরিয়াটা 1 মিটার স্কোয়ার হবে। আর কি, পরিবাহীটার লেন্থ যদি 1 মিটার হয়, অর্থাৎ এই দিকে 1 মিটার লম্বা হয়, তার মানে জিনিসটা শেপটা অ্যাকচুয়ালি কীরকম হয়ে যাচ্ছে, দেখো শেপটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে কিসের মতো, একটা ঘনকের মতো, তাই না? দৈর্ঘ্য, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। আমাদের দৈর্ঘ্য প্রস্থটাকে যদি 1 মিটার ধরো, এই দিকটা ক্রস সেকশনটা এইটা ধরো 1 মিটার, এইটা 1 মিটার এবং লেন্থ 1 মিটার, তাহলে আমরা যদি কোনো একটা পরিবাহী নিই যার শেপ ঘনকের মতো এবং যার ক্রস সেকশনের মুখের এরিয়াটা কত 1 মিটার স্কোয়ার এবং দৈর্ঘ্যটা কত 1 মিটার, অর্থাৎ 1 মিটার কিউব, অর্থাৎ এর আয়তন কত দাঁড়াবে 1 মিটার কিউব, তাই না? 1 মিটার স্কোয়ার ইন্টু 1 মিটার, 1 মিটার কিউব। তাহলে 1 মিটার কিউবে যদি আমরা একটা ঘনক নিই, তার যা রোধ হবে সেইটাই কি হবে, রোধাঙ্ক, তাই না? দেখো এখানে বসাও, দেখো সেই জিনিসটাই আসছে। তাহলে আমরা যদি এর জায়গায় অর্থাৎ ক্রস সেকশনের জায়গায় 1 মিটার স্কোয়ার বসাই, ডিভাইডেড বাই লেন্থের জায়গায় যদি 1 মিটার বসাই, তাহলে আমাদের কি দাঁড়াবে, রো ইজ ইকুয়াল টু আর, তাই না? রো ইজ ইকুয়াল টু আর দাঁড়াচ্ছে না? তাহলে আমরা কি বলতে পারি, যে আমরা যদি 1 মিটার কিউব আয়তন বিশিষ্ট একটা ঘনক নিই, তার যা রোধ হবে সেটাকে কি বলবো, ওই পরিবাহীর রোধাঙ্ক। ঠিক আছে, তাহলে কোনো উপাদানের, ধরো আমরা রূপার তৈরি একটা ঘনক নিলাম, ঠিক আছে, রূপার তৈরি একটা ঘনক নিলাম যার ক্রস সেকশনের মুখের ক্ষেত্র, ক্রস সেকশন বলতে কি বলতো, ধরো ক্রস সেকশন হচ্ছে এই জায়গাটা, মুখের ক্ষেত্রফলটা, তাহলে তার মুখের ক্ষেত্রফলটা যদি 1 মিটার স্কোয়ার হয় আর লেন্থটা যদি 1 মিটার হয়, সেই রকম যদি রূপার একটা ঘনক নিই, ঠিক আছে, তার যে রোধ হবে সেই রোধটাকে কি বলবো, রূপার রোধাঙ্ক। এইভাবে তোমাদের কোয়েশ্চেন আসে, যেমন ধরো তোমাদেরকে পরীক্ষাতে দিয়ে দিল যে রূপার রোধাঙ্ক 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ওহম মিটার বলতে কি বোঝো, ঠিক আছে? 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ওহম মিটার বলতে কি বোঝো, এই টাইপের কোয়েশ্চেন যদি তোমাদের আসে, তাহলে সেখান থেকে কি বলবে, তাহলে আমরা 1 মিটার কিউব আয়তনের একটা রূপার ঘনক নিই, তার রোধ কত হবে 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ওহম। ঠিক আছে, তাহলে তোমাদেরকে কোশ্চেনটা যদি দেয় যে রূপার রোধাঙ্ক 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ওহম বলতে কি বোঝো, তাহলে তোমরা অ্যান্সারটা কী করে লিখবে, যে 1 মিটার কিউব আয়তন বিশিষ্ট যদি আমরা একটা রূপার ঘনক নিই, তার রোধ কত হবে 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ওহম। আশা করছি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই টাইপের কোশ্চেনকে আমরা এইভাবে ট্যাকেল করব। নেক্সট যে টপিকটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে কি, কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক এবং এখান থেকে অনেক ম্যাথ আসে, তোমাদের প্রচুর ম্যাথ আসে, নিউমেরিক্যাল আসে এখান থেকে। সেই কারণে এই জায়গাটা একটু ভালো করে একটু কেয়ারফুলি তোমাদেরকে শিখতে হবে এবং জানতে হবে। ঠিক আছে, চলো তাহলে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স ব্যাপারটা কি, আগে জিনিসটা বুঝে নি। দেখো আমরা তো ধরো যখন একটা সার্কিট তৈরি করব, সার্কিটের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট তো থাকবে না, ধরো একটা বাল্ব লাগিয়েছি, একটা সুইচ লাগিয়েছি,
ঠিক আছে, তার সাথে ধরো আরও কিছু কোনো ইন্ডিকেটার লাগিয়েছি, লাইট লাগিয়েছি, ঠিক আছে, এইরকম ধরো একটা সার্কিট তৈরি করলাম। তাহলে সার্কিটের মধ্যে তো আমরা একটা রোধ দেখতে পাচ্ছি না, ধরো বাল্ব একটা রোধ প্রোভাইড করবে, সুইচ একটা রোধ প্রোভাইড করবে, ওই ইন্ডিকেটার একটা রোধ প্রোভাইড করবে, তাই না? তাহলে আমরা যখন সার্কিট তৈরি করব সেখানে অনেকগুলো রোধ একসাথে ইউজ করব, তাই তো? তাহলে অনেকগুলো রোধ যদি থাকে তাহলে তার টোটাল রোধটা, ওই বর্তনীর মোট রোধটা কী হবে, এইটাকে আমাদের বের করতে হবে। তবেই না আমরা ফার্দার ভোল্টেজ বের করতে পারবো, তারপর কারেন্ট বের করতে পারবো, এই সমস্ত জিনিসগুলো বের করতে পারবো। তাহলে আমাদেরকে প্রথম শিখতে হবে, যদি বর্তনীতে একাধিক রোধ থাকে তাহলে একাধিক রোধের তুল্য রোধ কী হবে। ঠিক আছে, আমরা বলি না অনেক সময় যে তোদের দুজনের সমান আমি একাই, এরকম বলি অনেক সময় বন্ধুদের মধ্যে, দুজনকে আমি একাই দেখে নেবো। তার মানে কি, তোমাদের দুজনের সমান আমি একাই, অর্থাৎ তোমাদের দুজনের তুল্য আমি একাই, জিনিসটা তাই। তাহলে কোনো বর্তনীতে ধরো তিনটে রোধ আমরা ইউজ করছি, এইভাবে ধরো তিনটে রেজিস্ট্যান্সকে লাগিয়ে দিয়েছি। তাহলে এই তিনটের বদলে যদি আমরা একটা রেজিস্ট্যান্স লাগাইতে চাই, তিনটের বদলে একটা রেজিস্ট্যান্স লাগাতে চাই, তাহলে সেই একটা রেজিস্ট্যান্সের রোধ কত হবে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে। তাহলে আমরা সেই রকম রোধের দুরকম সমবায় আমরা দেখতে পাবো, কম্বিনেশন দুরকম দেখতে পাবো। একটা হচ্ছে সমান্তরাল সমবায়, রোধের সমান্তরাল সমবায়, আর একটা হচ্ছে রোধের শ্রেণী সমবায়। ঠিক আছে, রোধের শ্রেণী সমবায় দুরকম কম্বিনেশন আমরা দেখতে পাবো। প্রথমে শ্রেণী সমবায়টা, সিরিজ কম্বিনেশনটা আমরা দেখে নিই। চলো, সিরিজ কম্বিনেশন জিনিসটা কি, যদি কয়েকটা রোধকে এন্ড টু এন্ড কানেক্টেড করা থাকে, তার মানে কি, একটা যেখানে শেষ হচ্ছে ধরো সেইখানে আর একটা শুরু করা আছে, তাই না? ধরো এরকম তিনটে রোধকে আমরা কানেক্ট করেছি, এই পয়েন্টের নাম দিলাম ধরো এ, এই পয়েন্টের নাম বি, এই পয়েন্টের নাম সি, এই পয়েন্টের নাম ধরো ডি। ঠিক আছে, তিনটে রোধকে এইভাবে যুক্ত করেছি এবং এর অ্যাক্রসে এবার ধরো আমরা একটা ব্যাটারি লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, যার ভোল্টেজ হচ্ছে ভি। এবার লক্ষ্য করো, এর রোধ যদি ধরো R1 হয়, এর R2 হয়, এর R3 হয়, তাহলে আমরা যদি এর একটা ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করার চেষ্টা করি, যে ব্যাপারটা আমাদের এখনই বলছিলাম যে তোদের দুজনের সমান আমি একাই, তাহলে তিনটের বদলে R1 R2 R3-র বদলে কত রোধ লাগালে একই কাজ হবে। এই বর্তনীটা যা করবে, একই রকমভাবে আমরা যদি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করি যার রেজিস্ট্যান্স হচ্ছে R এবং যার অ্যাক্রসে এই ব্যাটারিটা লাগিয়েছি ভি, তাহলে এইটাতে যদি আই কারেন্ট পাওয়া যায়, এইটাতেও কত পাওয়া যাবে, আই কারেন্ট পাওয়া যাবে। বোঝা গেল জিনিসটা? অর্থাৎ তিনটে রোধ লাগিয়ে যা হবে, একটা রোধ লাগিয়েও একই কাজ হবে। তাহলে এই তিনটের সমান যে একটা হচ্ছে, এর ভ্যালু কত হবে সেটা বের করার চেষ্টা করবো আমরা। এবার বুঝে যাও ব্যাপারটা। দেখো, এই আই কারেন্টটা যখন তিনটের রেজিস্ট্যান্সের থ্রু পাস হবে, তখন প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ আমরা দেখতে পাবো। দেখো, যখন আই কারেন্টটা R1-এর থ্রু পাস হবে, ওহমস ল কি বলছে, ভোল্টেজ ড্রপ কত হবে, ভি ইজ ইকুয়াল টু IR, তাহলে এক্ষেত্রে কত হবে, IR1। একইভাবে এই কারেন্টটা যখন R2 থ্রু পাস হবে, তখন আমরা কি দেখতে পাবো, IR2 ভোল্টেজ ড্রপ, ভি কত হবে, IR2। একইভাবে যখন সিডি থ্রু পাস হবে, তখন কত কারেন্ট দেখতে পাবো, IR3। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এই ভি ভোল্টেজটা দেখো তিনটের মধ্যে ভাগ হয়ে গেল। এইটার ক্ষেত্রে IR1 ইজ ইকুয়াল টু আমরা V1 লিখতে পারি, এটার ক্ষেত্রে IR2 ইজ ইকুয়াল টু V2 লিখতে পারি, এটার ক্ষেত্রে IR3 এটাকে আমরা V3 লিখতে পারি। তাহলে ভি ভোল্টেজটা তিনটে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভাগ হয়ে গেল। ভি ভোল্টেজ মানে কি, ভি কি একটা ইএমএফ, ব্যাটারি ইএমএফ প্রোভাইড করছে, অর্থাৎ সার্কিটকে একটা এনার্জি দিচ্ছে, যে এনার্জির জন্য সার্কিটের মধ্যে এই আই কারেন্ট আসছে। তাহলে সেই এনার্জিটা আমরা কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভাগ হয়ে যাচ্ছে, প্রথমটাতে V1, দ্বিতীয়টাতে V2, তৃতীয়টাতে V3। একইভাবে এইটাতে লক্ষ্য করো, তাহলে তিনটের বদলে যদি আমরা একটা রোধ লাগাই, তাহলে সেক্ষেত্রেও আই কারেন্টই আমরা পাচ্ছি, কারণ কি এই তিনটে রোধ যা কাজ করবে, একটা রোধ তাই কাজ করবে। তাহলে আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে, IR, সেটা কার সাথে সমান হবে, ভি এর সাথে, কারণ এখানে তো আদার্স কোনো রেজিস্ট্যান্স নাই, তাই না? এখানে ভাগ হওয়ার কোনো ব্যাপার নেই। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি, এই সার্কিট থেকে লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু IR, আর এই সার্কিট থেকে আমরা কি লিখতে পারবো, দেখো, ভি ইজ ইকুয়াল টু IR1 প্লাস IR2 প্লাস IR3, তাই না? তাহলে দুটোকে তুমি যদি কম্পেয়ার করো, তাহলে কি পাবে, ভি এর জায়গায় বসিয়ে দাও IR, তাহলে IR সমান কি পাবো, IR1 প্লাস IR2 প্লাস IR3। আর আই কমন নিয়ে নাও, বোথ সাইডের আই চলে গেল, তাহলে আর সমান আমরা কি পেলাম, R1 প্লাস R2 প্লাস R3। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো তোমাদের? দেখো, তাহলে
তিনটে রেজিস্ট্যান্স R1 R2 R3কে যদি আমরা পাশাপাশি এইভাবে সিরিজে কানেক্ট করি, অর্থাৎ একটা যেখানে শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে, এটা ধরো এখানে শেষ, তখন আর একটা এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, এইভাবে সিরিজে যদি কানেক্ট করি তাহলে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে, জাস্ট তিনটের যোগফল। ধরো এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম, তিনটে 2 ওহমের রেজিস্ট্যান্সকে এইভাবে পরপর কানেক্ট করে দিয়েছি, তাহলে তিনটেকে যোগ করে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত পাবো, 6 ওহম। তাহলে তিনটের বদলে যদি আমরা তিনটে 2 ওহমের বদলে যদি একটা 6 ওহম লাগিয়ে দিই, একই কাজ হবে। তিনটে 2 ওহম রেজিস্ট্যান্সের বদলে যদি একটা 6 ওহম লাগিয়ে দিই, একই কাজ হবে, অর্থাৎ সার্কিটে একই পরিমাণ কারেন্ট আমরা পাবো। ব্যাপারটা ক্লিয়ার হলো তোমাদের কাছে? ঠিক, তাহলে এটাই হচ্ছে আমাদের সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়। এরপর আমরা প্যারালাল কম্বিনেশনটা কীরকম হয় সেটা দেখে নেব, ঠিক আছে? বেশ, এই ক্ষেত্রে একটু তোমাদের আলাদা হবে। প্যারালাল মানে বুঝতেই পারছো, সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল হলে জিনিসটা কীরকম হয়, অর্থাৎ তিনটে রেজিস্ট্যান্স কীরকমভাবে আছে, সমান্তরালভাবে আছে। অর্থাৎ একটা রেজিস্ট্যান্স ধরো এইভাবে আছে, আর একটা রেজিস্ট্যান্স এইভাবে আছে, আর একটা রেজিস্ট্যান্স এইভাবে আছে, তিনটে রেজিস্ট্যান্স পরস্পর সমবায় আছে। এটার নাম দিলাম ধরো R1, এটা R2, এটা R3। এইখানে কি হচ্ছে দেখো, লক্ষ্য করো, R1 এর একটা এন্ড, R2 এর একটা এন্ড আর R3 এর একটা এন্ড একসাথে কানেক্টেড আছে। অর্থাৎ জিনিসটা ঠিক এইরকম, তিনটের এক দিককে একসাথে জুড়ে দিয়েছি, আর এক দিককে আর একসাথে জুড়ে দিয়েছি। ইনিশিয়াল পয়েন্টগুলো একদিকে, ফাইনাল পয়েন্টগুলো আর একদিকে। এবার চলো এর অ্যাক্রস একটা ব্যাটারি লাগিয়ে দিই। কত? ভি ভোল্টের ব্যাটারি, আগে যেমন লাগিয়েছিলাম ঠিক সেই রকমই। এইবার এই সার্কিটে কত কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট। এইখানে তোমাদের ব্যাপারটা একটু বোঝার আছে। এবার লক্ষ্য করো, আই কারেন্টটা যখন এই বিন্দুতে গিয়ে পৌঁছাবে, তখন ও কি দেখতে পাবে, যে তিনটে রাস্তা, ওর সামনে কতগুলো রাস্তা রয়েছে, তিনটে রাস্তা, তাই না? তাহলে ও কি করবে, নিজেকে তিনটে ভাগে ভেঙে নেবে। প্রথম যে বর্তনীটা আছে সেটাতে ধরো I1 গেল, দ্বিতীয়টাতে ধরো I2 গেল, তৃতীয়টাতে ধরো I3 গেল। তাহলে তিনটে যে লাইন দেখতে পেলো, তিনটে লাইনে আই কারেন্ট তিনটে ভাগে ভাগ হয়ে গেল, I1 I2 I3। তাহলে আমরা লিখতে পারি কি, I সমান I1 প্লাস I2 প্লাস I3, তাই না? কারণ এই কারেন্টটা যখন এই দিক দিয়ে বেরোবে, তখন আবার কি হিসাবে বেরোবে, তিনটে I1 I2 আবার জুড়ে গিয়ে আবার I হয়ে চলে আসবে। তাহলে I সমান I1 প্লাস I2 প্লাস I3 আমরা লিখতে পারি। ক্লিয়ার হলো? এইবার লক্ষ্য করো, এইবার কি হবে, I1 কারেন্ট যখন R1 দিয়ে বেরোবে, তখন ভোল্টেজ ড্রপটাকে যদি আমরা V1 ধরি, V1 সমান কত হবে, I1 ইন্টু R1। হবে না, তাই না? দেখো আমরা এই ভোল্টেজটা, এইবার একটা জিনিস তোমাদের এখানে একটু আমি ভুল বললাম। দেখো, ভি ভোল্টেজ যদি এইখানে ইউজ করি, এর প্যারালালে যখন তিনটে রেজিস্ট্যান্স আমরা লাগাবো, প্যারালালে যদি লাগাই, তাহলে প্রত্যেকটার অ্যাক্রসে কীরকম ভোল্টেজ পাবো, সেম ভোল্টেজ পাবো। যখন আমাদের সিরিজে ছিল, কি দেখেছিলাম, সিরিজে যখন ছিল প্রত্যেকটার অ্যাক্রসে আলাদা আলাদা ভোল্টেজ হয়ে গেছিলো, প্রত্যেকটার অ্যাক্রসে আলাদা আলাদা, একটাতে V1, একটাতে V2 আর একটাতে V3। কারণ কি, টোটাল এনার্জিটা ভাগ হয়ে গেছিলো তিনটের মধ্যে। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, এনার্জিটা তিনটে রেজিস্ট্যান্সের থ্রুই পাস হচ্ছে একইভাবে, পরপর নয়, একসাথে পাস হচ্ছে। তাহলে এর অ্যাক্রসে যা ভোল্টেজ ড্রপ হবে, তিনটে রেজিস্ট্যান্সের অ্যাক্রসেও ইন্ডিভিজুয়ালি একই ভোল্টেজ ড্রপ আমরা দেখতে পাবো। এটা কিন্তু সমান্তরাল সমবায়ের একটা বেনিফিট বলতে পারো। ওইটার ক্ষেত্রে যেমন একই পরিমাণ কারেন্ট প্রত্যেকটার মধ্যে গেল, এর বেনিফিট কি, একই পরিমাণ ভোল্টেজ ড্রপ আমরা প্রত্যেকটার অ্যাক্রসে দেখতে পাবো। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে যদি I1 কারেন্ট আর এর থ্রু যায়, তাহলে ভি কত হবে, I1 R1। একইভাবে যখন R2 এর ক্ষেত্রে যাবে, তখন ভি সমান কত হবে, তখন ভি সমান হবে I2 R2। আর যখন I3 দিয়ে যাবে, তখন ভি সমান কত হবে, I3 R3, তাই না? তাহলে এখান থেকে আমরা কি আনতে পারি, এখান থেকে দেখো আমরা লিখতে পারি I1 সমান V/R1, I2 সমান কি হবে, V/R2, আর I3 সমান কি হবে, V/R3। আশা করছি ক্লিয়ার। এখান থেকে লিখতে পারি তো আমরা জিনিসটা, তাই না? লিখতে পারি। এবার লক্ষ্য করো, আমরা এই সার্কিটে চলে আসি। এইবার আমরা তিনটে রেজিস্ট্যান্সকে এইভাবে লাগানোর বদলে যদি একটা রেজিস্ট্যান্স এইখানে লাগাই, তাহলে এই আর এর ভ্যালুটা কত হবে, সেটাই তো বের করলাম আমরা, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা। বেশ, দেখো তাহলে আমরা যদি আর লাগাই, তাহলে ভোল্টেজ ড্রপ কত হয়েছে, IR। তাহলে এই ক্ষেত্রে আয়ের ভ্যালু কত হবে, আয়ের ভ্যালু হবে V/R, আমরা দেখতে পাচ্ছি, তাই না? আর আমরা আগে কি ইকুয়েশনটা পেয়েছি, I = I1 প্লাস I2 প্লাস I3। এবার এইখানে এই ভ্যালুগুলো পুট করি, চলো, ঠিক আছে? দেখো, তাহলে আয়ের ভ্যালুটা কত পেয়েছি আমরা, V/R, বসিয়ে দিলাম। I1 এর ভ্যালু কত পেয়েছি, V/R1। I2 এর ভ্যালু কত পেয়েছি, V/R2।
আর থ্রির ভ্যালু কত পেয়েছি ভি বাই আর থ্রি। ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা? দেখো এই সার্কিট থেকে ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমরা আই সমান কি পেলাম ভি বাই আর, আর বাকি এইদিকে যে সার্কিটটা ছিল সেখান থেকে আই ওয়ান পেয়েছি ভি বাই আর ওয়ান, ভি বাই আর টু, ভি বাই আর থ্রি। এবার যদি ভি কমন নিয়ে নাও এখান থেকে তাহলে কি পাবো আমরা, তাহলে ভি বাই আর সমান ভি কমন নিয়ে নাও এখান থেকে কত পাবো ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, তাই না? তাহলে লক্ষ্য করো বোথ সাইডের ভি যদি চলে যায় তাহলে ওয়ান বাই আর সমান কি থাকবে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, তাই না? এটাই দাঁড়াচ্ছে কি আমাদের প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। অর্থাৎ আমরা এই তিনটে রেজিস্ট্যান্সের বদলে যদি এখানে একটা রেজিস্ট্যান্স লাগাই সেক্ষেত্রে আমাদের তুল্য রোধটা কত হবে ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, এইভাবে আমরা বের করব। দেখো আগের মতোই বলি, আমরা যদি 2 ওহম 2 ওহম 2 ওহম লাগাই তাহলে আমাদের তুল্য রোধটা কত হবে, তাহলে তুল্য রোধটা বার করার চেষ্টা করি। চলো তুল্য রোধটা কত দাঁড়াবে যদি আমরা তিনটে 2 ওহম 2 ওহম করে লাগাই, তাহলে ওয়ান বাই আর সমান কি দেখতে পাচ্ছি একের দুই প্লাস একের দুই প্লাস একের দুই, তাহলে যোগ করলে আমরা কত পাবো 3/2, তাই না? তাহলে আর সমান কত হবে 2/3 ওহম। বোঝা গেল? তাহলে আমরা তিনটে 2 ওহমের বদলে যদি একটা 2/3 ওহম রেজিস্ট্যান্স লাগাই তাহলে একই পরিমাণ প্রবাহমাত্রা আমরা বর্তনীর মধ্যে পাবো। বিষয়টা তোমাদের কাছে আশা করছি ক্লিয়ার হয়ে গেল। তাহলে এইভাবে আমরা শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায়ের প্রবলেমগুলোকে করার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে আমরা কিছু নিউমেরিক্যাল করব, তার সাথে নেক্সট টপিকগুলো তোমাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আর যারা লাস্ট ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে।